সতীনের ভিজা চুল প্রতি সকালে দেখতে হয় ইসমার। স্বামী রাহাত দ্বিতীয় বিয়ে করেছে 3 মাস হলো। ইসমার কষ্ট কেউ দেখেও দেখে না। রাহাত দ্বিতীয় বিয়ে করার পরদিন ইসমার সামনে নিজের সদ্য গোসল করা ভিজা চুল আর ঘাড়ের গলায় নখের আঁচড় নিয়ে আসতে দ্বিধাবোধ করলেও এখন যেন এসব কিছুই না। সময়ের সাথে সাথে ইসমার সাথে রাহাতের দূরত্ব একটু একটু করে বাড়ছে। রাহাত খবর নেয় না তার প্রথম স্ত্রী ইসমা, যাকে রেখে সে দ্বিতীয় বিয়ে করতে চায়নি, সে এখন কিভাবে রাত পার করে, কিভাবে এখানে পড়ে আছে। এই অভাগী মেয়েটার নাম ইসমা খাতুন। রাহাত হলো তার প্রাণপ্রিয় স্বামী। 7 বছর দাম্পত্য জীবনে বাচ্চা দিতে না হওয়ায় দোষের সতীন দিতে হলো তার বাস করা ঘরটি এবং তার স্বামী। রাহাত জানে ইসমা মরণ যন্ত্রণা নিয়ে দাঁত কামড়ে আছে তার বাড়িতে। এরপরও রাহাত কিছুই বলতে পারে না ইসমাকে। ইসমার কাছে সে অপরাধী, বড় অপরাধী। ইসমাকে রাহাত ছাড়তে পারবে না। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান আসলেও ইসমাকে রাহাত ছাড়বে না। ইসমার সাথে 7 বছর সুখের সাথে কাটিয়েছে, চাইলেও সেই সময়গুলো ভুলতে পারবে না। রাহাত প্রথমে ইসমাকে কষ্ট দিয়ে বিয়ে করতে চায়নি। মা বোন সকলে চাপ দিতে লাগলো বংশের ওয়ারিশ আনতে আরেকটা বিয়ে করতে। তাদের মতে ইসমা হলো বন্দা। বন্দা নারীর ঘরে বাচ্চা আসবে কি করে? প্রতিনিয়ত শাশুড়ি, ননদ, ননাস বিষাদের কথা শোনাতো। রাহাতকে সকাল বিকাল উঠতে বসতে বলতো বিয়ে করার কথা। রাহাত প্রথমে রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হলো নরম অসহায় ইসমার উপর। বাধ্য হলো স্বামীকে রাজি করাতে। ইসমা গলায় ছুরি চালিয়ে হাজার যাতনা গিলে রাহাতকে রাজি করায় এবং অনুমতি দেয়। রাহাত কথা দিয়েছিল ইসমার জায়গা থাকবে দ্বিতীয় বউয়ের ঘরে। বাচ্চা হলে ইসমাকে বড় মা ডাকবে। ইসমা মানসিক যন্ত্রণা গিলছে বিয়ের 3 বছর পর থেকে। শাশুড়ি বাচ্চা বাচ্চা করে কটু কথা শোনায় সমান তালে। কিন্তু দিন শেষে রাতের বেলায় রাহাতের বুকে মাথা রাখলে কষ্ট অনেকটা লাঘব হয়ে যেত। রাহাত বলতো একদিন বাচ্চা হবে, এত হতাশ হওয়ার কিছু নেই। এভাবে 7টি বছর কেটে যায়, অথচ ইসমার কোল আলো করে কোনো সন্তান আসলো না। রাহাতের পরিবার সুযোগ পেয়ে গেল ইসমাকে বাধ্য করে স্বামী দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে এবং রাজি করাতে। রাহাতের দ্বিতীয় বউ হয়ে আসে রাহাতের খালাতো বোন সুমি। বঙ্গুর ইসমা আরো ভেঙে যায় সেদিন সুমির সাথে রাহাতের বিয়ে ঠিক হয়। ভেতর দিক দিয়ে ইসমা সেদিন মরে যায়, যেদিন রাহাত বিয়ে করে সুমিকে তাদের ঘরে তুলে, যে ঘরে ইসমার রাহাত বাসর হয়েছিল। রাহাতের সাথে শেষ ঘুমিয়েছে সুমিকে বিয়ে করার আগের দিন। ইসমা সারা রাত ঘুমায়নি। রাহাতও সেদিন অর্ধরাত জেগেছিল ইসমার সাথে, ইসমাকে সান্ত্বনা দিয়েছে। রাহাতের চোখে ছিল খানিক হতাশা। বিয়েটা তো সে করতে চায়নি। ইসমার ধ্যান ভাঙে শাশুড়ির কটাক্ষ শুনে। কাজ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকায় বলে দিল কতগুলো বিষ মাখা কথা। রাহাতের একটা টিনশেড বিল্ডিং, ইসমা থাকে একটি আলাদা রুমে। রোদের নরম রশ্মিতে সুমি মোড়া ফেতে বসে চুল শুকাতে দিয়ে মনের সুখে গান গাইছে। তার মন চাইলে কাজ করে, না চাইলে নেই। কাজ করার জন্য তো ইসমা আছে। এমনিতেও খালার বাড়ি। সুমির মা শিখিয়ে দিয়েছে ইসমা থেকে কিভাবে রাহাতকে দূরে রাখতে হবে। রাহাত ইসমার কাছে যেতে চাইলে সুমি আটকে দেয়। রাহাত শুধু দিনের বেলায় ইসমার সাথে একটু কথা বলতে পারে। রাহাতের বাজারে ছালের ব্যবসা, বড় গোডাউন আছে নিজের। রাহাতের আর কোনো ভাই নেই, তারা 1 ভাই 2 বোন। রাতে গোডাউন থেকে বাড়ি ফিরলে রাহাতের কানে সুসংবাদ আসে, সে বাবা হবে। সুমি গর্ভধারণ করেছে। রাহাতের মা জরিনার খুশি ধরে না। এত বছর পর বাড়িতে নতুন সদস্য আসবে, তাদের বংশ বিস্তার হবে। রাহাতের চোখে মুখে অজস্র খুশির ঝিলিক দেখতে পেল দূরে দাঁড়িয়ে থাকা ইসমা। আর যদি সুমির জায়গায় ইসমা থাকতো তবে রাহাত এভাবেই খুশি হতো। রাহাত ঘরে চলে গেল। সুমির মুখে লাজুক হাসি, মনে জল্পনা কল্পনা। সন্তানকে হাতিয়ার বানিয়ে ইসমাকে বের করে দিবে অনায়াসে। কত ঢং করে কথা বলতে লাগলো রাহাতের সাথে। রাহাতের খুশি ধরছেই না। হঠাৎ মনে হলো ইসমার কথা। ইসমাকে জানাতে হবে খুশির সংবাদ। উঠে দাঁড়াতে নিলে সুমি হাত টেনে ধরলো। যেতে দিবে না সতীনের কাছে। এখন থেকেই ওই ভন্দার কাছ থেকে দূরে থাকতে হবে, তা না হলে তাদের অনাগত সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে। রাহাত সুমিকে বুঝিয়ে শুনে ইসমার ঘরে চলে গেল। ইসমা নির্লস ভঙ্গিতে জানালার ধারে দাঁড়িয়ে আছে। অবহেলার চুল্লুগুলো উঠছে। চোখে নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। বিধ্বস্ত অবহেলিত ভঙ্গুর মানুষের আবার স্বপ্ন কিসের? যাকে নিয়ে স্বপ্ন বুনেছিল সে এখন আরেকজনকে নিয়ে স্বপ্ন বুনে।
ইসমা তো এখন শুধু তৃতীয় পক্ষ। রাহাত হাসি হাসি মুখে ইসমার ফাঁস সামনে পেশ করলো তার বাবা হওয়ার সংবাদ এবং সুখময় অনুভূতি। যার কাছে অনুভূতি পেশ করলো তারই কোনো অনুভূতি নেই। ইসমার নীরব চোখে দেখে গেল তার স্বামীর আনন্দ, যা রাহাত এতদিন খুঁজে এসেছে আর পেয়েছে সুমির কাছে। ইসমা বলল, আপনি বাবা হচ্ছেন, আমিও খুশি। সুন্দর হোক আপনাদের জীবন, দীর্ঘ হায়াত নিয়ে জন্ম হোক আপনাদের সন্তান। এতদিন পর আপনাদের সবার মনের আশা পূরণ হচ্ছে। মিথ্যে হাসি চুলিয়ে কথাগুলো বলল ইসমা। রাহাত ধরতেই পারল না ইসমার হৃদয়ে লুকানো যাতনা। রাহাত খুশিতে গদগদ হয়ে বলল, আমার তো সইছে না ইসমা। কবে ছোট বাবুটা আসবে, কবে হাঁটবে, কবে বাবা বলে ডাকবে? আপনার সন্তান আমাকে কি ডাকবে? বড় মা। আগেই তো বলেছি তোমাকে বড় মা ডাকবে। সুমি যদি না চায় ওর বাচ্চা আমাকে মা না ডাকুক, তখন? রাহাত ভাবনায় পড়ে গেল। আসলেই তো সুমি এখনই অনাগত সন্তানের কাছ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দিয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর কি করবে? রাহাত গম্ভীর মুখে বলল, পরেরটা পরে দেখা যাবে। তুমি সুমির দিকে খেয়াল রাখবে, কি লাগে না লাগে দেখবে। ইসমার কথা একদম শুদ্ধ। ছোটকাল শহরে থেকেছে, সেই সুবাদে কথা একদম শুদ্ধ সারিতে পরিপক্ক। রাহাত সবসময় ইসমার সাথে ইসমার মতোই শুদ্ধ ভাষায় কথা বলে। গ্রামের অনেকে ইসমার কথায় মুগ্ধ। মেয়েটার চলাফেরা যেমন, কথাও এমন। কণ্ঠ খাদে নামিয়ে স্পষ্ট ভাষায় কথা বললে শুনতেই ইচ্ছে করে। রাহাত চলে গেল। রাহাতের মনে এখনো ক্ষীণ পরিমাণ ইসমার নাম রয়ে আছে। তবে সামনে কি তা থাকবে, নাকি আফসা এক চিহ্ন পর্যন্ত সুমি খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে ফেলবে? ইসমার ফর্সা গালে মলিন কাপড় জড়িয়ে আছে। আজকাল শরীরে যত্ন নিতে ইচ্ছে করে না। চোখের নিচে কালো দাগের আধিপত্য দেখা দিচ্ছে। ইসমা চোখ দিয়ে অনবরত বৃষ্টির ফোঁটার ন্যায় অশ্রুকণা পড়তে লাগলো। এই বোবা কান্না এক আল্লাহ ছাড়া কেউ দেখে না। ইসমা বড় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তারকা রাজির মেলা বসেছে আকাশ জুড়ে। এই আকাশের নিচে কালো অন্ধকার রাত্রিতে কত সুখী দুঃখী মানুষ বাস করছে। কেউ সুখে জড়ানো, কেউ দুঃখে জড়ানো। ইসমার জানতে ইচ্ছে করে তার মতো যারা বন্ধা, তাদের সবাইকে ইসমার মতো হ্যায় প্রতিপন্ন হতে হয়, স্বামীর বাক ছেড়ে দিতে হয়, কথায় কথায় বন্দা শুনতে হয়, নাকি কেউ বাচ্চা দানে অক্ষম হলো সাপোর্ট পেয়ে যায় স্বামীর শ্বশুর বাড়ি থেকে। ইসমা জানে না তার মতো নারীরা কেমন করে জীবন কাটায়। তবে সাক্ষাৎ করতে মন চায় তার কাতারে সামিল হওয়া ভুক্তভোগীদের। ইসমার বাবা আছে, তবে থেকেও নেই। মা তাহিয়া খাতুন আরো অসহায়। স্বামী ছাড়া ভাইদের বাড়িতে থেকে মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ের কপালেও সুখ নেই, মায়ের কপালে ওর নেই। সেই রাতগুলো কোথায় গেল, যেই রাতে রাহাতের উষ্ণতায় মোড়ানো থেকে বোর হতো রাহাতের সাথে? রাহাত কি একবারও ভাবে না ইসমা কি করে সইছে সতীনের দখলদারিত্ব? নীলগিরি হেলিপ্যাড জায়গায় একটা কালো হেলিকপ্টার ডানা ঝাপটিয়ে নেমে এলো। ভিতর থেকে একজন মেজর দাম করে দুই পা শক্ত জমিনে রেখে শির দ্বারা উঁচু করে দাঁড়ালো। গায়ে তার ফিটফাটি ইউনিফর্ম পরা, ক্যাপটা মাথায় দিয়ে দুই হাত মাথার উপর টেনে টান টান করলো হাতের আঙ্গুলে। ফেটানো শরীর, ডান পাশে বাম পাশে হেলিয়ে দুলিয়ে সোজা হয়ে দাঁড়ানো। ইউনিফর্মের গায়ে লেখা মেজর উসামা খন্দকার। ক্যাপ্টেন সাহেবের এই অবস্থা কেন? স্যার, বান্দরবনে অনেক রোদ। তোমার মনের আকাশে রোদ আছে তো ক্যাপ্টেন, নাকি শুধু ভিজে যাচ্ছ? না মেজর, রোদ বৃষ্টি মিলিয়েই আছি। বাড়ির কি অবস্থা স্যার? বাড়ির আর কি অবস্থা, মনে হয় মুরগির ফার্ম। সারাদিন করকরানি শোনা যায়। উসামা খন্দকারের ফোনে তার মা মালিহা খানম কল করেছে। বলো মা, তুই কোথায় বাবা? বান্দরবনে এসেছি, 3 দিন আছি এখানে। অবনীতার বড় গুন্ডা ভাইকে নিয়ে এসেছে। ওরা কাবিনের টাকা চাইছে। বাড়ি ছিলাম তখন আসেনি। এখন আমি নেই, ফাঁকা গুহে সিংহের কাছ থেকে কানাকাড়ি চাইছে ভিক্ষুকের দলেরা। ওদেরকে ভিক্ষার থালা ধরিয়ে দাও। অবনীর কাছে ফোন দাও। এই, তোর কাবিনের টাকা লাগবে? ওই পাশ থেকে অবনী নিচ্ছক। তোকে আমি স্পর্শ করতে চেয়েছিলাম, তো নিজেই ধরা দিলি আমার কাছে। তোকে ধরে ছুঁয়ে নিজের উপরই ঘৃণা হচ্ছে। জমজমের পানি দিয়ে আজকেই গোসল করবো। পেপারসে সাইন করে বিদায় হও আমার বাড়ি থেকে। তুই চিনিস না আমাকে। তোর কপালে ভালো আমি সামনে নেই। তোর মতো মেয়ে উসামা খন্দকারের কাছ থেকে টাকা নিবে?
আমি এখন নীলগিরি হেলিপ্যাডে আছি। উঁচু পাহাড়ের উপর থেকে নিচের খাদে তোর জিভ কেটে ফেলে দিব। পাহাড়ি ব্যাঙ আর কেঁচো মজা করে খাবে। তোর টাকলা প্রেমিকের টাকার অভাব, তাই আমার কাছে টাকা চাইতে এসেছিস। বিন্দু পরিমাণ লজ্জা তোর নেই। আমার এত সময় নেই এক্স এর সাথে কথা বলার। ভবিষ্যতে আমার সামনে পড়বি না বলে দিলাম। এই ফকিন্নি তোর নাম অবনী না রেখে ফকিন্নি কেন রাখলো না তোর বাবা? আজকেই নিজের নামে আকিকা দিবি, অবনী পাল্টে তোর নাম ফকিন্নি রাখবি। আকিকার টাকা না থাকলে তুই আর তোর গোপাল বার প্রেমিক মিলে শুক্রবার মসজিদের সামনে গিয়ে থালা নিয়ে ভিক্ষায় বসে পড়বি। সাথে তোর বড় ভাই কেউ নিবি। সুস্থ মানুষের ভিক্ষার ব্যবসায় রমরমা হয় না, তাই তোকে সাহায্য করে দিব। যা, আমার সামনে একটা হেলিকপ্টার আছে, এই হেলিকপ্টার ডানায় তোদের তিনজনকে বেঁধে মাঝ আকাশ থেকে ফাতালে ফেলে দিব। মরে গেলে তো জান বেঁচে যাবে, আর যদি বেঁচে যাস তবে হাত পা গলায় ঝুলিয়ে ভিক্ষা প্রশিক্ষণে নেমে যাবি। পয়সা চাইতেও হবে না। মানুষজন এমনিই তোদেরকে খুচরা পয়সা ছিটিয়ে ছিটিয়ে দান করে যাবে। আমার মা মালিহা খানমের মায়া আছে বহুত, বলে দিব তার ছেলে রিক্সকে প্রতি মাসের জাকাত ফিতরা টাকা দিয়ে দিতে। আর শোন ফকিন্নির জাত, 3টা হুইল চেয়ার কিনে নিবি। হুইল চেয়ার টানার জন্য মানুষও ভাড়া করে নিবি। দেখ ফকিন্নি, আমার কত মায়া, তোদেরকে কত কিছু শিখিয়ে দিলাম। ফকিন্নি, আমি হয়তো ফকির হয়ে যাব, তোকে 2বার শুয়ে ওয়াশার কারণে এই নিয়ে 5বার জমজম পানি ছিটিয়েছি আমার শরীরে। এত টাকা কি তোর বাপে দিয়ে যাবে? মেজর উসামা কল কেটে একদলা থুতু নিক্ষেপ করলো মাটিতে। পশমের গোড়ায় গোড়ায় রাগ অবস্থান করছে। কি হয়েছে স্যার? তেমন কিছু না। আরো কিছু সেনা সদস্য এগিয়ে আসলো উসামা খন্দকারের কাছে। প্রত্যেকের সাথে দন্ত বিনিময় করে এগিয়ে যেতে লাগলো পাহাড়ের চূড়ায় সেনা ঘাঁটিতে। ক্যাপ্টেন, ইয়েস স্যার। প্রত্যেকের নামের লিস্ট চাই। ওকে স্যার, পেয়ে যাবেন। গুড। উসামা খন্দকার একটা একটা কদম রাখে। তার নিজের মনে বিড়বিড় করে বলে, জীবনে কোনো মেয়ে নিয়ে বাজে চিন্তা করলাম না, প্রেম ভালোবাসা করলাম না। সেই আমার কপালে এমন লুচু খাটাস মেয়ে জুটলো কি করে? মেয়ে লোকের কত সমাহার, কেউ সংসার করতে চায়, কেউ ভাঙতে চায়। এই নোংরা অবনীর জন্য একটু মায়া লাগছে না কেন? রাবিশ একটা। এই উসামা, এত বেলা হইয়া গেল উঠতাছ না কেন? জরিনা খিটমিট কইরা ডাকছে ইসমাকে। সুমি পোয়াতি, ওর নাস্তা দেরি হইয়া গেল। মাইয়াডা না খাইয়া আছে, আর তুমি এখনো ঘুমাইতাছো কেন? চোখ খুলে ক্লান্তি আর অসহায় চোখে ইসমা বলল, আম্মা, আমার অনেক জ্বর। জরিনার মায়া হলো না, কর্কশ গলায় বলল, অজুহাত না দেখাইয়া কামে হাত লাগাও জলদি। বন্দা বাজা মাইয়া যে অহনো বাড়িতে রাখছি এই তো বেশি, আবার কাম চুরি করে। ইসমার গাল বেয়ে টপ টপ পানি ঝরতে লাগলো। জরিনা এখন লাগাম ছাড়া কথা বলে। আগে রাহাতের জন্য অত কিছু বলতে পারতো না, এখন তো রাহাত পোয়াতি বউ নিয়ে ব্যস্ত। ইসমার অবস্থান কোথায় কে জানে। গল্পের নাম বন্ধ নারীর কোলে আলোর ছটা। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। গল্পটার আরো পর্ব আছে, আপনারা যদি চান তাহলে নেক্সট পার্ট দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।